কলকাতার হাজরা মোড়ের নাম প্রায় সকলেরই জানা। হাজরা মোড়ে দাঁড়ালে চারিদিকে ছিল 4টে গ্রাম। অবাক হচ্ছেন? এদের নাম ও অস্তিত্ব এখনও আছে। বর্তমানে দক্ষিণ কলকাতার ভবানীপুর অঞ্চলের মধ্যে একটি জায়গা চক্রবেড়িয়া। কি নামটা চেনা লাগছে তো? ভাবছেন তো খুব সাধারণ একটি জায়গার আবার কি এমন ইতিহাস, কি এমন আছে এখানে, বা কি এমন ছিল? কিন্তু জানেন কি, এটি সম্পূর্ণ আলাদা একটি জায়গা ছিল। আচ্ছা, চক্রবের বা চক্রবেড়িয়া নামই বা কেন হলো? সব কিছুর পিছনেই আছে অনেক ঘটনা, আছে অনেক অজানা ভুলে যাওয়া ইতিহাস। জানবো সব কথা, কিন্তু সেই কথা জানতে হলে পুরো ভিডিওটা মন দিয়ে শুনতে হবে। তাহলে বুঝতে পারবেন সত্যি কত কিছুই এখনো অজানা রয়ে গেছে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আমি সায়ন, আর আমার সাথে আছে পিনাকি। আজ আমরা চলে এসেছি হিস্ট্রি এভিনিউর আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের জন্য। আরেকটা কথা, যারা আমাদের চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে দিতে ভুলবেন না। আর বেশি করে শেয়ার করুন, লাইক ও কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাতেও ভুলবেন না কিন্তু। চলুন আর কথা না বাড়িয়ে বেরিয়ে পড়ি আজকের ইতিহাসের খোঁজে। ইতিহাসবিদ H.E.A. কটনের মতে তুলনামূলকভাবে আয়তনে ছোট ব্রিটিশ বসতির মানে কলকাতা হোয়াইট টাউনের সাথে তারা 10ই সেপ্টেম্বর 1758 খ্রিস্টাব্দে আবেদন অনুযায়ী আশেপাশের 55টি গ্রাম ধূর্ততার সাথে মির্জাফরের কাছ থেকে কিনে নেয়। এর ফলে ব্রিটিশদের ফোর্ট উইলিয়াম, মারাঠা ডিচ ছাড়াও স্থানীয় গ্রামগুলির দ্বারা সুরক্ষিত হয়ে যায়। ইতিহাসবিদ পিটি নায়ারের মতে 1717 খ্রিস্টাব্দে ইংরেজরা মুঘল সম্রাট ফারুক শিয়ারের কাছ থেকে তাদের বসতির চারপাশের 38টি গ্রাম ধার নেন। এর মধ্যে 5টি গ্রাম ছিল হুগলি নদীর অপর পারে বর্তমান হাওড়া জেলাতে। বাকি 33টি গ্রাম বর্তমান কলকাতার অংশ। এই গ্রামগুলি 55টি মৌজায় বিভক্ত ছিল, যা পরে 55 গ্রাম নামে পরিচিত হয়। এই 55টি মৌজা 15টি ডিহিতে বিভক্ত ছিল। এই ডিহিগুলোর অন্যতম বালিগঞ্জ, গড়সহা এবং চক্রবের গ্রাম নিয়ে গঠিত ডিহি চক্রবের। চক্রবের বা চক্রবেড়িয়ার এবং পার্শ্ববর্তী ভবানীপুর গ্রাম দুটোই ছিল যথেষ্ট বড় এবং প্রাচীন গ্রাম। 19বিংশ শতাব্দীতে ভবানীপুর থানার অন্তর্গত হওয়ার জন্য লোকমুখে প্রায় পুরোটাই হয়ে যায় ভবানীপুর অঞ্চল। চক্রবেড়িয়া নামকরণের ইতিহাসে যাওয়ার আগে জেনে নেওয়া যাক এখানকার অজানা ইতিহাসের কথা। 19বিংশ শতাব্দীতে বা 19 শতকে বাংলায় নবজাগরণের অন্যতম গুরুত্বপূর্ণ অঞ্চল হয়ে ওঠে চক্রবেড়িয়া। ব্রাহ্ম সমাজ আর ব্রাহ্ম ধর্ম 19 শতকের বাংলার নবজাগরণের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এই ধর্মের প্রধান বক্তব্য ছিল একেশ্বরবাদ। রাজা রামমোহন রায় এই ধর্মের প্রবক্তা। তৎকালীন এলিট বাঙালিদের মধ্যে এই ধর্ম খুব জনপ্রিয় হয়ে ওঠে, যাদের মধ্যে দ্বারকানাথ ঠাকুর, প্রসন্ন কুমার ঠাকুর, দেবেন্দ্রনাথ ঠাকুর, কেশবচন্দ্র সেন, রাজনারায়ণ বসু, শিবনাথ শাস্ত্রী, আনন্দমোহন দেব, শিবচন্দ্র দেব এবং শম্ভুনাথ পণ্ডিতের নাম উল্লেখযোগ্য। আজকের ভবানীপুরের যদুবাবুর বাজারের পাশ দিয়ে একটু এগোলেই 71 পদ্মপুকুর রোড। ভালো করে খেয়াল না করলে এটাকে একটা পুরো একতলা উঁচু বাড়ি মনে হবে। থামওয়ালা বারান্দা দিয়ে উঠলে দেখা যায় বাড়িটির প্রধান দরজার উপরে ঝোলানো আছে একটি সাইনবোর্ড, যাতে লেখা আছে ভবানীপুর ব্রাহ্ম সমাজ উপাসনা গৃহ, স্থাপিত ইংরেজি 1853, আর নিচে ঠিকানা। এই ঠিকানাটাই আর 5টা পুরনো বাড়ি থেকে এই বাড়িটাকে আলাদা করে দেয়। এই বাড়ির সাথে জড়িয়ে আছে শম্ভুনাথ পণ্ডিতের নাম, যার নামে এলগিন রোডের কাছে আছে একটি বড় হাসপাতাল। 1820 সালে কলকাতায় জন্ম। পিতার নাম সদাশিব পণ্ডিত। উর্দু এবং ফার্সি ভাষায় দক্ষতা ছিল ওনার। 1841 সালে একজন সামান্য দেওয়ানি কোর্টের নথি সংরক্ষক হিসেবে কাজ শুরু করেন। নিজের দক্ষতা ও অধ্যাবসায়কে কাজে লাগিয়ে 1863 সালে কলকাতার উচ্চ আদালতে প্রথম ভারতীয় বিচারপতি হিসেবে প্রতিষ্ঠিত হন। শিবনাথ শাস্ত্রীর লেখা থেকে জানা যায় 1852 সালে শম্ভুনাথ পণ্ডিতের বাড়িতে ভবানীপুর এলাকার কিছু প্রভাবশালী লোকেদের উদ্যোগে গড়ে ওঠে জ্ঞান প্রকাশিকা সভা, যার সভাপতি ছিলেন শম্ভুনাথ পণ্ডিত স্বয়ং। এছাড়া গুরুত্বপূর্ণ পদে আসীন ছিলেন বাবু অন্নদা প্রসাদ ব্যানার্জি ও বাবু হরিশচন্দ্র মুখার্জি। পরবর্তী বছর 1853 সালে এই সমিতির নাম বদলে রাখা হয় ভবানীপুর ব্রাহ্ম সমাজ।
আজকের এই ভগ্নপ্রায় উপাসনা গৃহটি তৎকালীন ইতিহাসের স্মৃতি নিয়ে অবহেলিতভাবে পড়ে আছে। আমাদের এখনও সত্যি কত কিছুই না রয়েছে অজানা। চলুন এবার চক্রবেরিয়ার প্রায় অজানা এক ইতিহাসের খোঁজে যাই। বুদ্ধিস্ট মোনাস্ট্রি। অবাক হচ্ছেন তো? চক্রবেরিয়ায় বুদ্ধিস্ট মোনাস্ট্রি। যারা সিকিমের গিয়েছেন তারা নিশ্চয়ই জানেন যে রুমটেক মোনাস্ট্রি হল সিকিমের এক বিখ্যাত ও প্রাচীন বৌদ্ধ মঠ। এই মঠেরই কলকাতার শাখা হল এই কার্মাগন মঠ। গণ শব্দের মানে হল মঠ, অর্থাৎ কর্মার মঠ। কিন্তু কর্মা কে? আমরা সাধারণ লোকজন বৌদ্ধ ধর্মগুরু বলতে প্রথমেই বুঝি দলাই লামাকে, কিন্তু এর বাইরেও অনেকে আছেন যাদের কথা আমরা প্রায় জানিই না। যেমন কর্মাপা। মূলত 6টি সম্প্রদায় নিয়ে তিব্বতী বৌদ্ধ ধর্ম গড়ে উঠেছে, যার মধ্যে কাইকু বা কাইজু সম্প্রদায় অন্যতম। এই সম্প্রদায়ের লোকেরা কর্মাপাকে নিজেদের প্রধান গুরু বলে মনে করেন। সিকিমের রুমটেক মোনাস্ট্রিতে কর্মপা বসবাস করেন এবং সম্প্রদায়কে চালনা করেন। সেই জন্য এই সম্প্রদায়ের লোকেদের প্রধান মঠ হল রুমটেক মোনাস্ট্রি। 19বিংশ শতকে তিব্বত স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি পাওয়ার পর থেকে তিব্বতের সাথে তৎকালীন ব্রিটিশ অধিকৃত ভারতের যোগাযোগ বাড়তে থাকে। সেই সময় দার্জিলিংয়ে বসবাসকারী কিছু ভুটানি কাইকু সম্প্রদায়ের লোকেদের জন্য আক্কা দর্জি নামের এক তিব্বতী লামা তৈরি করেন এক মঠ, যা পরবর্তী সময়ে ভুটিয়া বস্তি মঠ নামে পরিচিতি পায়। পরবর্তীকালে 30-এর দশকে তিনি কলকাতায় চলে আসেন এবং আলিপুরের কাছে একটি ছোট বৌদ্ধ মঠ প্রতিষ্ঠা করেন, যা ক্রমে বর্তমান ঠিকানায় স্থানান্তরিত হয়। কিন্তু সময়ের সাথে সাথে অর্থবল ও লোকবলের অভাবে এই মঠ রক্ষণাবেক্ষণ করা ক্রমশ কঠিন হয়ে পড়ে। তখন 1970 সাল নাগাদ সেই কাইগু লামা নিজেদের প্রধান কার্যালয়ের অর্থাৎ সিকিমের রুমটেক মোনাস্ট্রি শরণাপন্ন হন। রুমটেক মোনাস্ট্রির প্রধান তখন ছিলেন ষোড়শ কর্মপা, যিনি সারা বিশ্বে খ্যাতি লাভ করেছিলেন তিব্বতের স্বাধীনতার পক্ষে সওয়াল করে। উনি নিজে 1976 সালে কলকাতার এই মঠে আসেন এবং এর নতুন নাম হয় কর্মাগন বা কর্মার মঠ। মঠের মূল প্রার্থনা ঘরটি দোতলায়, যেখানে পূজিত হয় 4টি বিশাল মূর্তি। একদম ডান দিকে আছেন তিব্বতী বৌদ্ধ ধর্মের প্রবক্তা গুরু রিংপোচে। এরপরে আছে হিন্দু দেবী বা বৌদ্ধ তান্ত্রিক মতে নীল সরস্বতী বা তারার রূপ দোলমা। 3 নম্বরে আছে সাংগাই বা বুদ্ধ মূর্তি। সর্বশেষ মূর্তিটি হল চেনরেজিক, যা যুদ্ধের আরেক রূপ বলে তিব্বতীরা মনে করে। ষোড়শ কর্মপার এক বিশাল মূর্তিও রয়েছে পাশে। প্রতিদিন দুবেলা প্রার্থনা আর পুজো মঠের লামারা করে থাকেন। জানা গেল এই মঠের অন্যতম প্রধান এক উৎসব, যেটি সাধারণত নভেম্বর মাসে হয়ে থাকে। সেদিন এই মঠে সংগৃহীত প্রাচীন পুঁথি মাথায় করে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে কলকাতার কিছু রাস্তা পরিক্রমা করে মঠে ফিরে আসে। কলকাতায় বৌদ্ধ মঠ বলতে সকলেরই প্রথমে কলেজ স্কোয়ারের মহাবোধি সোসাইটি বা ঢাকুরিয়া লেকের পাশে জাপানি বুদ্ধিস্ট প্যাগোডার কথা মাথায় আসে। কিন্তু বৌদ্ধ ধর্মের অন্যতম শীর্ষ ধর্মগুরু কর্মপার পদধূলি ধন্য চক্রবেরিয়া পদ্মপুকুর অঞ্চলের চক্রবেরিয়া লেনের এই মঠের কথা কলকাতাবাসী প্রায় জানেই না। আজকের দিনে শহর কলকাতায় দাঁড়িয়ে কলকাতার বিভিন্ন পুকুরে পদ্মফুল ফুটে আছে, এটা যেমন কল্পনাতে আনাও কষ্টকর, তেমনি এককালে চক্রবেরিয়া গ্রামের অনেক পুকুরে পদ্মফুল ফুটে থাকত, আর তার থেকেই এই জায়গার নাম হয় পদ্মপুকুর, এটা ভাবলেও অবাক লাগে। অন্য সব পুকুর কালের গর্ভে নগরায়নে হারিয়ে গেলেও সেই স্মৃতি বুকে নিয়ে রয়ে গেছে একটি পুকুর, যদিও সেখানে বহু যুগ পদ্ম আর ফোটে না। চক্রবেরিয়া পদ্মপুকুর অঞ্চলের অন্যতম এক বিস্তৃতপায় ব্যক্তিত্ব। স্থানীয়দের কাছে চক্রবেরিয়ার জমিদার ডক্টর রামময় রায়। ওনার সম্পর্কে বিশেষ কিছু প্রায় জানা যায় না। 1851 সালে বাংলা তথা ভারতে হোমিওপ্যাথি চিকিৎসা শুরু হয়। দেশে হোমিওপ্যাথি চিকিৎসা প্রসারে ও প্রচারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ডক্টর মহেন্দ্রলাল সরকারের সাথে ওনার অবদান অনস্বীকার্য। ওনার উত্তরাধিকারহীন বিশাল বাড়ি এবং বাড়ি লাগোয়া ওনার নামে একটি রাস্তা ছাড়া বাংলা রেনেসার অন্যতম এক শিক্ষাবিদ, চিকিৎসক এবং দানশীল এই জমিদারের কথা ইতিহাসের পাতা থেকে প্রায় মুছেই গেছে। শোনা যায় বর্তমান পদ্মপুকুর
নাকি উনিই খনন করিয়েছিলেন মানুষের উপকারের জন্য? চক্রবেরিয়ার অন্য ইতিহাস তো জানা গেল, কিন্তু চক্রবেরিয়ার নামকরণের ইতিহাস কি? এ আবজনের 1794 সালের কলকাতার মানচিত্র এবং এর পরিবেশ, যা শহরের প্রাচীনতম নথিভুক্ত মানচিত্রগুলির মধ্যে একটি হিসেবে বিবেচিত হয়, এই মানচিত্রে চক্রবেরিয়ার আশেপাশের এলাকাটিকে ভিচুকারবের হিসেবে উল্লেখ করা হয়েছে এবং এটি অষ্টাদশ শতাব্দীর শেষের দিকে শহরের সীমার একটি উল্লেখযোগ্য অংশ হিসেবে জুড়েছে। ভি শব্দটি দিহির সাথে সম্পর্কিত। ইতিহাসবিদ পিটি নায়ার তার হিস্ট্রি অফ ক্যালকাটা স্ট্রিটস বইতে লিখেছেন, যখন কোম্পানি দিহি পঞ্চানগ্রামের অংশ হিসেবে ভিচুকারবের অধিগ্রহণ করে, তখন বালিগঞ্জ, গড়সহা, ভবানীপুর এবং চুকেরবের গ্রামগুলিকে এই দিহির মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছিল, যা এর বিশাল আকারের ইঙ্গিত দেয়। এবং কেন এটি এ আবজানের 1794 সালের কলকাতা মানচিত্রে কলকাতা শহরের সীমার একটি উল্লেখযোগ্য অংশ হিসেবে দেখানো হয়েছে? চক্রবেরিয়া গ্রামের সীমানা নিয়ে মতান্তর আছে। মোটামুটি যে হিসেব পাওয়া যায়, পশ্চিমে যদুবাবুর বাজারের পিছনের দিক থেকে পূর্বে গড়চা, দক্ষিণে হাজরা রোড গড়চা অবধি এবং উত্তরে এজেসি বোস রোড বিগবাগান অবধি চক্রবেরিয়া গ্রামের সীমানা। সমস্ত গবেষক, ভাষাতত্ত্ববিদ, ইতিহাসবিদরা স্বীকার করেন, আমাদের দেশের বহু জায়গার নামের সাথে গাছ, ফল, ফুলের নাম জড়িয়ে আছে। প্রাচীনকালে এক প্রকার টক মিষ্টি ফল জুজুব, যা বাংলায় চুকার বা চুকাই ফলের গাছের প্রাচুর্য ছিল এই গ্রামে। সেই থেকে চুকারবের অপভ্রংশ হয়ে চক্রবের বা চক্রবেরিয়া। চুকার ফলের গাছ হয়তো আর নেই, আদিম অধিবাসীদের কথাও জানা যায় না। কংক্রিটের জঙ্গলে হারিয়ে গেছে জলা জঙ্গলে ঘেরা প্রাচীন গ্রামের সরলতা। তো ইতিহাস কথা বলে। আমাদের আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন, আর আমাদের চ্যানেল হিস্ট্রি এভিনিউকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর হ্যাঁ, আমাদের এই ব্লগগুলো বেশি করে শেয়ার করবেন, যাতে এরকম ধরনের ইতিহাস আমরা আপনাদের সামনে আরও বেশি করে নিয়ে আসতে পারি। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী ব্লগে, নতুন কোনো জায়গায় নতুন কোনো ইতিহাসের খোঁজে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।